প্রিয় শিক্ষার্থী, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আমরা ইতিমধ্যে তোমাদের বাংলা সিলেবাস সম্পূর্ণ শেষ করেছি। সামনে যে মূল্যায়ন, সেই মূল্যায়ন উপলক্ষে অনেকটা পুনরালোচনা করার জন্য আজকে আরেকটি অনলাইন বা রেকর্ডেড বাংলা ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি একদম বইয়ের শুরুতে চলে এসেছি। আমরা প্রথমেই একটু মনে করিয়ে দিতে চাই যে যোগ্যতাগুলো কী কী। আর এই ফাঁকে একটা কথা বলে দেই, তোমরা ইতিমধ্যে জেনেছো পরীক্ষা মানে একটা মূল্যায়নে অংশগ্রহণ করেছো, যেটা হচ্ছে অন্য সাবজেক্টে আর কি। হ্যাঁ, দেখেছো সেখানে কিভাবে মানে তোমাদেরকে প্রশ্ন করা হয় বা কীভাবে তোমাদের কাছ থেকে যোগ্যতাগুলো যাচাই করা হচ্ছে সেটা দেখেছো। তাহলে সে প্রসঙ্গে বলতে পারি বাংলাও অনেকটা এরকম। আমরা দেখেছি যে ষষ্ঠ শ্রেণীর যে বাংলা মূল্যায়ন, সেখানে একটা অনুষ্ঠান আয়োজনকে ঘিরে শিক্ষার্থীদের যে কর্মতৎপরতা, তাদের যে আইডিয়া শেয়ারিং, এই বিষয়গুলোই হচ্ছে মূলত বিবেচ্য বিষয়। অর্থাৎ তাদের বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীর যে বিষয়টা হয়েছে আর কি, তাদের বিদ্যালয়ের বর্ষপূর্তি উপলক্ষে একটা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে হচ্ছে। সেখানে বলা হচ্ছে, এখানে মানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলা হচ্ছে প্রশ্নের মধ্যে যে তোমরা সবাই সেখানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে, এবং এটা করার জন্য প্রথমে নিজেরা দলে ভাগ হয়ে সবার মতামতের ভিত্তিতে কিছু ওই অনুষ্ঠান সংক্রান্ত কথা বলা যায় এ ধরনের কিছু ব্যক্তির নাম উল্লেখ করতে বলেছে। এক একজন এক এক রকম করে কিছু কিছু নাম দিয়ে একত্রিত করে সেখান থেকে আবার সবার মতামতের উপর মানে ভিত্তি করে একটা তালিকা তৈরি করা হয়েছে যে এই অনুষ্ঠান সম্পর্কে কার কার সঙ্গে কথা বলা যায়। সেখানে থাকতে পারে কোনো শিক্ষক অথবা সমাজের কোনো গণ্যমান্য ব্যক্তি, সেখানে হতে পারে কোনো ডাক্তার বা সমাজসেবক, রাজনীতিবিদ থেকে খেলোয়াড় থেকে শুরু করে নানা রকম বা নানা পেশার মানুষ হতে পারে। তো সেখানে তোমাদের স্কুলের প্রধান শিক্ষক বা অধ্যক্ষ, উপাধ্যক্ষ বা সহকারী প্রধান শিক্ষক বা শিক্ষক যে কেউ হতে পারে। তো একটা দলের মধ্যে সেখানে ধরো 5 জন করে আছে বা 6 জন করে আছে। তো প্রতিটি দলের যে প্রত্যেক সদস্য তাদের যে সাজেশন সেটা দিয়েছে, যে একজন বললো হয়তো অমুক 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 ব্যক্তিগুলোকে আমাদের যে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান বলো কিংবা প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত যে সাংস্কৃতিক অনুষ্ঠান সেটা বলো, সেখানে অংশগ্রহণ মানে অতিথি হিসেবে আসতে পারবেন, এবং সেই ব্যক্তির সাথে কিছু কথোপকথন তৈরি করতে বলেছে। একটা কথোপকথন, সেই কথোপকথনের বিষয়টা হচ্ছে অনুষ্ঠান। এই অনুষ্ঠানে কিভাবে এই অনুষ্ঠানে এই অনুষ্ঠানটিকে কিভাবে সার্থক করা যায়, সেই সাথে এই অনুষ্ঠান নিয়ে ওই ব্যক্তির কোনো রকম কিছু উপদেশ বা তার কাছ থেকে কোনো ধারণা পাওয়া যায় কি না, সেটা নিয়ে ওই ব্যক্তির সাথে কিছু কথা বলতে হবে। সেই কথোপকথনের একটা নমুনা তোমাদেরকে দেখানোর জন্য বলা হয়েছিল। তোমরা তো আসলে সপ্তম শ্রেণীর, ষষ্ঠ শ্রেণীতে যে বাংলা হয়েছে গত 3 তারিখে, সেটার আলোকে তোমাদের কিছু ধারণা দিচ্ছি। তোমরা নিশ্চয়ই যদি সুযোগ থাকে কোনো ছোট ভাই বা ছোট বোন যদি তোমাদের থেকে থাকে, তাদের কাছ থেকে ষষ্ঠ শ্রেণীর আর কি, হ্যাঁ, বাংলা বিষয়ের যে মূল্যায়নের জন্য যে নির্দেশনা এবং সেই সাথে হচ্ছে প্রশ্ন কাঠামোর মতো যে প্রশ্নপত্রটা তোমাদেরকে দিয়েছে সেটা সংগ্রহ করতে পারো, এবং তার উপর ভিত্তি করে তোমরা তোমাদের যে সামনের যে বাংলা মূল্যায়ন হবে বাংলা বিষয়ে, সেটার জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারো। ঠিক আছে? তো পুরো প্রক্রিয়ার মধ্যে এরকম একটা ব্যক্তির সাথে কথোপকথনের জন্য একটা ডায়ালগ তৈরি করতে বলা হয়েছে। তারপরে বলা হয়েছে হচ্ছে একটা বলতে গেলে অনুচ্ছেদের মতো করে লিখতেও বলেছে, শব্দ বিপরীত শব্দ এগুলো এখান থেকেও ঘুরে ফিরে প্রশ্ন আসছে। তারপর এই যে একটা
কথোপকথন তৈরি করেছে সেখান থেকে কিছু বাক্যকে সিলেক্ট করতে বলা হয়েছে, যেসব যে কথোপকথনটার মধ্যে তোমার বিবৃতিমূলক বাক্য, প্রশ্নসূচক বাক্য, আদেশ বা অনুজ্ঞাসূচক বাক্য, তারপর হচ্ছে কি আর কি ছিল বাকি, আবেগসূচক বাক্য, এই 4 প্রকারের বাক্যের শ্রেণী, 4টি বাক্যের শ্রেণী আছে আমরা জানি। সেই 4 শ্রেণীর বাক্যকে ওই কথোপকথন থেকে সিলেক্ট করে দেখাতে বলেছে যে কোনটা বিবৃতিমূলক বাক্য, কোনটা প্রশ্নসূচক বাক্য, কিংবা কোনটা অনুজ্ঞাসূচক বাক্য, এরকম। এবার আবার পরামর্শ, আবার একটা নির্দেশনা দিয়েছে, সেটা হচ্ছে ওই কথোপকথন থেকে কিছু শব্দ বাছাই করে দেখাতে বলেছে, মানে কমপক্ষে 5 শ্রেণীর মানে 5 প্রকারের যে শব্দ শ্রেণী আছে সেখান থেকে 5 প্রকারের উদাহরণ কিংবা 5টি শব্দ নিয়ে সেটা কোন কোন প্রকারের শব্দ, মানে হচ্ছে কি সেটা বিশেষ্য নাকি সেটা বিশেষণ নাকি ক্রিয়া নাকি ক্রিয়া বিশেষণ নাকি যোজক, আবেগ ইত্যাদি, মোট 8 প্রকার শব্দের শ্রেণী আছে সেটা আমরা জানি। সে 8 প্রকার শব্দের শ্রেণীর চেয়েছে, মানে উদাহরণ চেয়েছে। তো বলতে গেলে সে অনেক কথা আরও বলা যাবে। তো আসলে আমি যেটা করতে চাইছি, 6ষ্ঠ শ্রেণীতে বাংলা বিষয়ের মূল্যায়নের জন্য যেভাবে কিছু কাজ করার জন্য নির্দেশনা দিয়েছে, তার আলোকে আমরা 7ম শ্রেণী মানে তোমাদের প্রস্তুতি বিষয়ে একটু সহায়তা করতে পারি। এখানে বলা হচ্ছে যে পূর্ববর্তী শ্রেণীর 8টি দক্ষতাকে খানিকটা উন্নীত করে এই শ্রেণীতে সেগুলো নিম্নরূপে সাজানো হয়েছে, তাই তো? তো আমরা দেখতে পাচ্ছি এখানে 1 নম্বর যে যোগ্যতাটা, সেখানে বলা হচ্ছে প্রসঙ্গের মধ্যে থেকে মর্যাদা বজায় রেখে মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারে। আসলে 6ষ্ঠ শ্রেণীতে আমি একটু করে দেখাই, 6ষ্ঠ শ্রেণীতে ছিল শুধু এই অংশটা, মর্যাদা বজায় রেখে যোগাযোগ করতে পারা, আর 7ম শ্রেণীতে এসে এই বিষয়টা অতিরিক্ত যুক্ত হয়েছে, ঠিক আছে? এই প্রসঙ্গের মধ্য থেকে 6ষ্ঠ শ্রেণীতে কোনো রকম প্রসঙ্গ কিংবা প্রসঙ্গের বাইরে গিয়েও যদি মর্যাদাপূর্ণ ভাষায় যোগাযোগ করতে পেরেছে এরকম শিক্ষার্থী বিবেচিত হয়েছে পারদর্শী হিসেবে। আর 7ম শ্রেণীতে মর্যাদার পাশাপাশি প্রসঙ্গটাও আছে, গেল। এবার 2 নম্বরের মতো প্রমিত ভাষায় কথা বলা ও লেখা, ওই 6ষ্ঠ শ্রেণীতে ছিল শুধু প্রমিত ভাষায় কথা বলতে পারাটা। প্রমিত ভাষা তো আমরা চিনি যে শুদ্ধ উচ্চারণ, শব্দ শুদ্ধ উচ্চারণটাই হচ্ছে প্রমিত ভাষা। তারপরে হচ্ছে বিশিষ্ট লেখকদের রচিত কবিতা, ছড়া, গান, গল্প, এটা 6ষ্ঠ শ্রেণীতে এগুলো ইয়ে করা হয় নাই, মানে ওইভাবে বলা হয় নাই। এখানে সম্ভবত এই ধরনের একটা ব্যাপার ছিল যে শব্দ অর্থ জ্যোতি বিবেচনায়, জ্যোতি মানে কি বিরাম চিহ্ন, তার শব্দের বিভিন্ন রকম যে অর্থ আছে, মুখ্য অর্থ, গৌণ অর্থ, সেগুলো নিয়ে আলোচনা করতে বলেছে। শব্দের বিভিন্ন শ্রেণী ভাগের কথা এখানে বলা হচ্ছে। এই সাথে আরও কিছু কথা তো আছেই, প্রমিত ভাষায় বিভিন্ন ধরনের বিবরণ লিখতে পারা, অনুভূতি প্রকাশ করতে পারা এবং কোনো কিছু ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারা। যাই হোক, আমরা জানি যে 7ম শ্রেণীর সিলেবাস কতটুকু। আমরা জানি 7ম শ্রেণীর সিলেবাস বলতে গেলে 4র্থ অধ্যায় পর্যন্ত সিলেবাসে আছে। 4র্থ অধ্যায় কি সেটা আমরা একটু করে আবার দেখে নিই। এই যে 4র্থ অধ্যায়, আমরা দেখতে পাচ্ছি প্রথম অধ্যায়ে প্রসঙ্গের মধ্যে থেকে যোগাযোগ করি। আমরা প্রথমত সেই ব্যাপারটা দেখতে পাচ্ছি যে প্রসঙ্গের মধ্যে থেকে যোগাযোগ করি। তারপর বলা হচ্ছে দ্বিতীয় অধ্যায়ে প্রকৃত ভাষায় কথা বলি, অর্থাৎ এটাও আছে সিলেবাসে, এটাও আছে। তৃতীয় অধ্যায়ে কি অর্থ বুঝে বাক্য লিখি এবং প্রথম পরিচ্ছেদ শব্দের শ্রেণী ও বাক্যের শ্রেণী
আর দ্বিতীয় পরিচ্ছেদ হচ্ছে শব্দের গঠন, তৃতীয় পরিচ্ছেদ শব্দের অর্থ, চতুর্থ পরিচ্ছেদ হচ্ছে প্রতীক চিহ্ন, পঞ্চম পরিচ্ছেদে বাক্য এবং চতুর্থ অধ্যায়ে চারপাশে লেখার সাথে পরিচিত হই। এটাও খুব সুন্দর করে এসেছে। চারপাশে লেখা আমরা কি বলতে কি বুঝি? আমরা এই যে ঘর থেকে বের হলে রাস্তাঘাটে বিভিন্ন ধরনের ব্যানার দেখি, পোস্টার দেখি, ফেস্টুন দেখি বা আরও লিফলেট দেখি, কত রকমের কিছু দেখি, সবগুলোতেই তো লেখা আছে, তাই না? সাইনবোর্ডও দেখি, প্রতিটা দোকানের সামনে বড় করে যে তার দোকানের নাম এবং ঠিকানা দেওয়া থাকে সেটার নাম হলো সাইনবোর্ড। তাহলে আমরা যে কাজ, যখন একটা বিষয়কে নিয়ে একটা কাজ দিতে পারে, সেই কাজের শেষে চারপাশে লেখার সাথে পরিচিত হই, এই অধ্যায়ের উপর ভিত্তি করে কোনো একটা পোস্টার বা ব্যানার বা সাইনবোর্ড কিংবা বিজ্ঞাপন ইত্যাদি তৈরি করার জন্য বলা হতে পারে। তো প্রথমে যে প্রসঙ্গের মধ্যে যোগাযোগ করা, যেমন একটা পরিস্থিতির উপর ভিত্তি করে কিন্তু সেই প্রশ্নটা আসবে। যেমন ক্লাস 6-এ এসেছে কি, তোমার বিদ্যালয়ে এর যে বর্ষপূর্তি উপলক্ষে একটা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করো, এবং সেটা করার জন্য কয়েকজন ব্যক্তির সাথে কথা বলো, যাতে তাদের অভিজ্ঞতা তোমরা নিয়ে সুচারুরূপে কাজ করতে পারো। তারপর এবার তাহলে প্রথমে শিক্ষার্থীরা কি করেছে, যে একটা কথোপকথন তৈরি করতে বলা হয়েছিল। হ্যাঁ, কথোপকথন তৈরি করেছে, একটু আগে যেটা বলেছিলাম আর কি। তো তার আলোকে এগুলোও হতে পারে, মানে হচ্ছে প্রসঙ্গের মধ্যে যোগাযোগ করি, প্রমিত ভাষায় কথা বলি। আমি তোমাদের ক্লাস নেওয়ার সময় কিন্তু বলেছিলাম যে প্রমিত ভাষার ব্যাপারটা আসলে মুখে না বললে কিন্তু হয় না। আমি লিখে নিজেকে যোগ্য প্রমাণ করতে পারবো না যে কিভাবে আমি প্রমিত ভাষায় কথা বলি। আমি যদি প্রমিত ভাষায় কথা বলি, এই যে এখন কথা বলছি, প্রমিত কখনো কখনো অপ্রমিত শব্দ হয়তো ভুলে চলে আসে, এই যে প্রমিত শব্দ ব্যবহার করছি কিনা সেটা কানে শোনার পর বুঝতে পারবে। লেখা দেখলে তো আমি উচ্চারণ করছি ভুল, লিখছি শুদ্ধ। যেমন আমি এখান থেকে ধরো প্রথম, যদি বলে প্রথম বললে উচ্চারণ ভুল, কিন্তু লেখার সময় আমি এটা লিখেছি, কিন্তু আমি উচ্চারণ করতে পারি না। তো বিষয় সেখানে যে যেমন এখানে প্রতিটা শব্দ থেকে আমি ভুল উচ্চারণ করতে পারবো চাইলে, কিন্তু লিখলে তো ভুল লিখলে সেটা একটা কথা। তাই যদি শুদ্ধ লিখার পরে ভুল উচ্চারণ যদি করে থাকি, তাহলে আমি যোগ্য না, সেক্ষেত্রে আমি পারদর্শী না। তাহলে দ্বিতীয় অধ্যায়ের ব্যাপারটা আমি এতদিন বলেই এসেছিলাম তোমাদের সামনে, যখনই ক্লাসে এসেছি, তোমাদের সামনে এসেছি, তখনই বলেছি যে এটা অবশ্যই কানে শোনার বিষয়, কানে অবশ্যই শুনতে হবে। সেই প্রসঙ্গে বলতে পারি, এখান থেকে কবিতা আবৃত্তি কিংবা কোনো একটা গদ্য দেখে দেখে পাঠের বিষয় এখন আসতে হবে, যদিও ক্লাস 6-এ আসেনি, করতে হয়নি। এখানে প্রমিত ভাষাটা তারা কিভাবে দেখেছে আমি একটু করে বলি, একটু শেয়ার করছি। তোমার যে পরীক্ষার হলে যে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক আছেন, তার উপর একটা দায়িত্ব দেওয়া হয়েছে এই 6ষ্ঠ শ্রেণীর পরীক্ষায়, যে একটা দল ভাগ 5 জন বা 6 জনের গ্রুপ করে যে একটা গ্রুপ সৃষ্টি করা হলো, সেই গ্রুপ ভিত্তিক কাজ বা দলীয় কাজে সময় তারা পরস্পরের সাথে বিভিন্ন কিছু নিয়ে আলোচনা করছে, কথা বলছে। সেই আলোচনাটা আসলে প্রমিত ভাষায় হচ্ছে কিনা সেটা দেখার জন্য শিক্ষককে দায়িত্ব দেওয়া হয়েছে, যিনি হল ডিউটি দিচ্ছেন। হয়তো সেটা শুদ্ধ করে যদি কি করা হয়, মূল্যায়ন করা হয়, যারা দলীয় কাজ করার সময় প্রমিত উচ্চারণের কথা না বলে এই ওই করে উচ্চারণ করে ভুলভাল, অনেক সময় হয়তো স্ল্যাংও ইউজ করে ফেলো, এগুলো যদি করে থাকো, সেক্ষেত্রে তোমরা শিক্ষক যদি তোমাদেরকে মার্কিং করে, অবশ্যই ভালো কিছু হবে না। তো গেল, আমরা ধীরে ধীরে আসলে আজকে আমরা কি করছি, আজকে আসলে বই পড়ানোর চেয়ে প্রস্তুতিটা কীভাবে নেব সেটা নিয়ে আলোচনা করছি, তাই তো? তাই আমি মানে আসলে তোমাদের বাংলার মূল্যায়নটা আসলে কীভাবে হবে তার একটা ধারণা নিয়ে কিন্তু আজকের ক্লাসটা, ঠিক আছে? তো এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু পরিস্থিতির বর্ণনা আছে।
যেমন পরিস্থিতি 1, এখানে দেখা যাচ্ছে একটা বয়স্ক লোক ঘর পরিষ্কার করছে, তারপর একটা ছেলে একটা মেয়ে এখানে নিচে বর্ণনা দিয়েছে। আজ তোমার একজন সহপাঠী ও তুমি সবার আগে ক্লাসে চলে এসেছো। ক্লাসরুম একটু আগেই ঝাড়ু দেওয়া হয়েছে এবং মেঝে পানি দিয়ে মুছে দেওয়া হয়েছে। যা তুমি খেয়াল করোনি, ভেজা মেঝেতে তোমার জুতার ছাপ পড়ায় বিশ্ববিদ্যালয়ের পরিচ্ছন্নতা কর্মী ওই জায়গাগুলোতে আবার মুছে দিতে থাকলেন, তাই তো? আচ্ছা, এই অবস্থায় তুমি তাকে কি বলবে? অর্থাৎ বুঝতেই পারছো যে এখানে ইনি পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ করছেন, পরিষ্কার করেছেন, সেই জায়গায় দিয়ে আবার জুতার ছাপ পড়েছে আমরা দেখতে পাচ্ছি, এগুলো আবার পরিষ্কার করছে। তাহলে দেখা যাচ্ছে সেটা আসলে খারাপ দেখায়। এই যে বয়স্ক বা বৃদ্ধ ব্যক্তিটাকে আমি কষ্ট দিচ্ছি শুধু আমার একটা ভুলের কারণে বা অসচেতনতার কারণে। তো সেটা আমরা দেখেছি। এটা নিয়ে একটা বলতে গেলে এখানে কি বলেছে, ভূমিকা অভিনয় উপস্থাপন করো। ভূমিকা অভিনয় মানে আসলে কাজটা কীভাবে হয়েছে সেটা দেখানো। তো সেটা দেখাতে গেলে তোমাকে অবশ্যই কিছু ডায়ালগ তৈরি করতে হবে। কথোপকথন মানে কি, ডায়ালগ তৈরি করতে হবে। সেই ডায়ালগটা তৈরি করে সেই মোতাবেক কিন্তু তোমাকে অনুশীলন করতে হবে। পরিস্থিতি 2, পরিস্থিতি 3 এগুলো আমি আর ডিটেলস বলছি না, কারণ এগুলো নিয়ে ক্লাস হয়েছে এবং কাজ দেওয়া হয়েছে, তোমরা সেটা করেছো। তো বেসিক্যালি আসলে করতে হবে কি, যোগাযোগের ক্ষেত্রে বিবেচ্য, এটাও একটু ভালো করে দেখে দিবে। মানে কখনো যদি লিখতে হয়, কখনো পরীক্ষায় যদি আবার চলে আসে যে যোগাযোগের ক্ষেত্রে কোন কোন বিষয়টা মাথায় রাখতে হয় বা কোন কোন বিষয়টা বিবেচনায় রাখতে হয়, তখন যোগাযোগের ক্ষেত্রে বিবেচ্য দিয়ে তোমরা তোমাদের বইগুলোতে এরকম লিখে ফেলেছো যে যে যোগাযোগ যার সাথে করছি সেই ব্যক্তি আমার চেয়ে বয়সে বড় নাকি বড় না ছোট, কিংবা আর কি বলা যায়, তিনি কোন রাজনীতি পছন্দ করেন কিনা, কোন ধর্মের ব্যক্তি, এরকম আর অনেক কিছু চিন্তা করে কিন্তু যোগাযোগ করতে হয়, তাই তো? এই যোগাযোগের যে ক্ষেত্রে যে সমস্ত কিছু বিষয় বিবেচনা করতে হয়, অর্থাৎ তার মানসিক অবস্থা বিবেচনা করতে হবে, সেটাও এখানে লিখে দেবে। সে মানসিকভাবে কোনো কারণে কোনো একটা দিন মানে খুব বিপর্যস্ত অবস্থায় আছে, কারণ তুমি তার সামনে গিয়ে একটা মিষ্টির প্যাকেট নিয়ে কোনো একটা তোমার খুশির সংবাদ জানাতে গেছো যে আমি চাকরি পেয়েছি, একটু মিষ্টি খান, অথচ তার ঘরে সেদিন কান্নার রোল উঠেছিল, কারণ কেউ হয়তো সেখানে মারা গিয়েছিল। তো এই ধরনের পরিস্থিতি তোমাকে বুঝতে হবে, কোন পরিস্থিতি নিয়ে কোন কথাটা বলবো সেটা অবশ্যই বুঝতে হবে। যোগাযোগের ক্ষেত্রে সেটা এখানে বলা হচ্ছে কি, বিবেচনার জন্য মাথায় রাখতে হবে সেটা। এবার আসে তাহলে ভাষায় মর্যাদা প্রকাশ। ভাষায় মর্যাদা প্রকাশ, তাহলে ভাষায় মর্যাদা প্রকাশ মানে কি? এই যে আমরা ক্লাস 6-এ পড়েছি যে সর্বনাম যেগুলো আছে, কখনো আপনি কখন বসবে, আপনি সম্বোধন করতে হয়, তুমি কখন বসে, তুই কখন বসে, তুই তুই তাহলে তুমি তুই এগুলো কখন বসে। ধরো আমি যদি বলি আপনি চলেন, আপনি চলেন, সেক্ষেত্রে দন্তন্য বসেছে। হ্যাঁ, আপনি তুমি চলো, সেক্ষেত্রে দন্তন্য উঠে গেছে, তুই চল। তাহলে দেখা যাচ্ছে এখানে ভিন্ন ভিন্ন সর্বনাম থাকার কারণে এই যে আপনি এই যে ভিন্ন ভিন্ন সর্বনাম থাকার কারণে ক্রিয়াপদ ভিন্ন ভিন্ন রকম হয়ে গেছে। তো এরকমও কিছু একটা আসতে পারে, যেহেতু এখনো সেই সাধারণ সর্বনাম, মানের সর্বনাম, ঘনিষ্ঠ সর্বনাম ওগুলো আছে। আর তোমাদের কিছুদিন আগে একটা খবর প্রকাশিত হয়েছিল, যেটা হচ্ছে 65% লিখিত পরীক্ষা, এই ধরনের একটা খবর কিন্তু খুব ভাইরাল হয়েছিল। ব্যাপারটা আসলে মন্ত্রণালয় এরকম বোঝাতে চায়নি যে 65% নম্বর বলতে আসলে নম্বর দেওয়ার বিষয়টা হয়তো আমাদের মাথায় চলে এসেছিল অনেক সময়, এটা বলতে গেলে ভুল। আসলে বোঝাতে চেয়েছে হচ্ছে পরীক্ষার মধ্যে যে কাজটা আছে পরীক্ষা সংক্রান্ত, তার 65 অর্থাৎ 65% কাজ তোমাকে লিখের মাধ্যমে করে দেখাইতে হবে, আর 35% তো 35% বা 35 কাজ তোমাকে অভিনয় করে হোক বা কিছু একটা প্রেজেন্টেশনের মাধ্যমে হোক বা অন্য যে কোনো উপায়ে তোমাকে সেটা করে দেখাতে হবে। তাহলে ক্লাস 6-এ না আসলেও তোমাদের জন্য একটা আমি পরামর্শ দিব যে সপ্তম শ্রেণীতে যে তোমরা উচ্চারণের বিষয়টা একটু খেয়াল করবে, সেখানে হয়তো বলেই দিতে পারে যে এরকম একটা আবৃত্তি করো। তাহলে সেই ক্ষেত্রে আবৃত্তি
মাধ্যমে বা কোনো কিছু পড়ার মাধ্যমে বা কথা বলার মাধ্যমে বক্তব্য উপস্থাপনের মাধ্যমে হতে পারে, কোনো একটা বক্তব্য তৈরি করে সেটা হতে পারে। তাহলে দেখো আমি এরকম হতে পারে যে তোমার বিদ্যালয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান বা আলোচনা সভা হবে কোনো একটা উপলক্ষে আর কি, হ্যাঁ, সেটা উপলক্ষে তুমি একটা 10 মিনিট বলতে পারো, 10 মিনিট যদি বেশি হয়ে যায় 5 মিনিট বলতে পারো, এরকম একটা বক্তব্য তৈরি করো। 5 মিনিট বলতে পারো এরকম বক্তব্য তৈরি করতে গেলেও মিনিমাম আমাকে মানে 4, 5, 6 পৃষ্ঠা হয়তো লিখতে হতে পারে। এই যে তাহলে সাইজটা বুঝবে। আর এতগুলো এই বক্তব্যটা লেখার সময়ে তোমাকে কিছু শর্ত দিতে পারে। 1 নম্বর শর্ত থাকতে পারে সেখানে যেন 8 প্রকারের শব্দ শ্রেণী বসাতে পারি বা বসানো হয়। তারপরে 4 প্রকারের যে বাক্যের শ্রেণী আছে সেই 4 শ্রেণীর বাক্য যেন সেখানে থাকে। তারপর প্রতিশব্দ, বিপরীত শব্দ এগুলো যেন থাকে। সেই সাথে সেখান থেকে সর্বনাম খোঁজার জন্য বলতে পারে, কিংবা ক্রিয়াপদের ব্যাপার স্যাপার খুঁজতে বলতে পারে। আরও একটা বিষয় হচ্ছে সেখান থেকে এরকম হতে পারে, এই প্রাসঙ্গিক এবং অপ্রাসঙ্গিক বিষয়টা কীভাবে হতে পারে, যে কোনো একটা তোমাকে একটা অনুচ্ছেদ দিতে পারে, সেই অনুচ্ছেদের আলোকে তোমাকে উত্তর দিতে হবে যে এই অনুচ্ছেদের মধ্যে প্রাসঙ্গিক বক্তব্য কী আছে, অপ্রাসঙ্গিক বক্তব্য কী আছে। এই ধরনের একটা মানে একটা মূল্যায়ন কিন্তু তোমাদের সাপ্তাহিক যে মূল্যায়ন হয় সেখানে কিন্তু আমি দিয়েছিলাম যতটুকু মনে পড়ে। তো সেটা একটু খাতা খুলে দেখবে সবাই। এখানে বলছে ওই যে তুমি, তুই, আপনি কখন কাকে বলতে হয় সেই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। যে ভাই বোনের মধ্যে সাধারণত তুমিও হয়, ভাই বোন, ঘনিষ্ঠজন, বাবা মার সঙ্গে আর বন্ধুর সঙ্গে, এগুলো সাধারণ সর্বনাম। আবার কখনো কখনো দেখা যায় আপনি করে বলতে হয়, সেগুলো হচ্ছে তোমার মানে বড় হতে পারে, যেগুলোকে মানি সর্বনাম বলা হচ্ছে। তুই করে বলা হয় সেটাতে ঘনিষ্ঠতা থাকলে সেগুলোকে বলা হচ্ছে ঘনিষ্ঠতাত্মক সর্বনাম। ঠিক আছে, গেল এই ঘনিষ্ঠ সর্বনাম বলা হচ্ছে সেগুলোকে। মর্যাদা অনুসারে সর্বনামের যেমন পরিবর্তন হয় ক্রিয়ারও তেমন পরিবর্তন হয়। সর্বনামের পরিবর্তন যেমন মর্যাদা দেখানোর জন্য কাউকে আমরা আপনি করে বলবো, যদি মর্যাদা না দেখি অপমানমূলক কথা বলে বা ছোট বলে তাকে ইয়ে করি, হ্যাঁ, সেক্ষেত্রে কি বলা যায়। আচ্ছা, এখানে একটা বিষয় গেল, সর্বনাম অনুযায়ী ক্রিয়াপদের রূপ। এইটা একটু দেখে নিতে পারো। তাহলে এটা বিষয়, এই বিষয়টা গেল মর্যাদা অনুযায়ী সর্বনাম ক্রিয়া প্রয়োগ। সেটা নিয়ে আমার মনে হয় যে আর বিশেষ কিছু না বললেই চলবে, তেমন আমার কিছু না। ভাষিক যোগাযোগ এবং অভাষিক যোগাযোগ, এই তো আমরা জানি যোগাযোগ 2 প্রকার আসলে। একটা হচ্ছে মুখে কথা বলে কোনো ভাষা প্রয়োগ করে, যেটাকে ভাষিক যোগাযোগ বলে। আবার আরেকটা হচ্ছে অভাষিক যোগাযোগ, সেখানে হতে পারে ইশারা, ইঙ্গিত বা অন্য যে কোনো উপায়ে মুখের কথা বলা ছাড়া নিজের মনোভাব প্রকাশ করা, সেটার নাম হচ্ছে অভাষিক যোগাযোগ। ঠিক আছে, অভাষিক যোগাযোগ। আমরা যখন অন্যের সাথে কথা বলি সেটা এক ধরনের যোগাযোগ, যে সেটা হতে পারে আচ্ছা চিঠিপত্র লিখলে সেটা এক ধরনের যোগাযোগ, আবার ইশারা দিলে সেটা আরেক ধরনের যোগাযোগ। এই যে এই প্রথম দুইটা কথা বলা এবং চিঠিপত্র লেখা, দুইটা একটু ভাষার প্রয়োগ আছে, তাহলে ভাষিক যোগাযোগের মধ্যে পড়বে দুইটা। আবার এই যে ইশারা, আকার, ইঙ্গিত ইত্যাদি, এগুলোতে কোনো কথা নাই, এগুলো জাস্ট অভাষিক যোগাযোগের মধ্যে পড়বে, ইশারা, ইঙ্গিত। ঠিক আছে, তো এখানে কিছু কাজ দিয়েছিল, তোমরা এখন খালি তো রাখো নাই, এগুলো আমি না পড়লে চলবে। আমি আসলে যেটা আগামী মূল্যায়ন, সেখানে তোমরা কি কি উপায়ে নেবে, প্রস্তুতি নেবে, সেটা নিয়ে আলোচনা করছি। ঠিক আছে, তাহলে ভাষিক যোগাযোগ, অভাষিক যোগাযোগ, এটা নিয়েও যদি কোনো প্রশ্ন আসে অবশ্যই পারবে। প্রসঙ্গের মধ্যে থেকে যোগাযোগ, এটাও খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। এটা মৌখিক হতে পারে, লিখিত হতে পারে, এটা সত্য কথা। তবে লিখিত হওয়ার সম্ভাবনা বেশি। আমরা যতটুকু ধারণা করছি যে কোনো একটা বক্তব্য তোমাকে দিবে তোমার সামনে, সেখান থেকে প্রাসঙ্গিক কি, যে কোনো একটা টপিকস দেখলে বোঝা যায় যে এই শিরোনাম যেটা উপরে থাকে, সেই শিরোনাম, ধরো শহীদ মিনার সম্পর্কে লিখতে দিয়েছে, শহীদ মিনার সম্পর্কে লিখতে গিয়ে তুমি ভাষা আন্দোলন আনতে পারো, কিন্তু সেখানে যদি তুমি মুক্তিযুদ্ধ নিয়ে আসো তখন সেটা অপ্রাসঙ্গিক বক্তব্য হয়ে যাবে। সেখানে যদি তুমি দুর্ভিক্ষ নিয়ে আসো সেটা অপ্রাসঙ্গিক বক্তব্য হয়ে যাবে। এ ধরনের অপ্রাসঙ্গিক বক্তব্যগুলোকে আলাদা করার জন্য বলা হতে পারে। ঠিক আছে,
তো এটাই হচ্ছে প্রসঙ্গ এবং অপ্রসঙ্গ, মানে প্রসঙ্গের মধ্যে থেকে যোগাযোগ করার বিষয়টা। এখানে কিছু কথা বলেছে, সেখান থেকে আসলে অপ্রাসঙ্গিক বক্তব্য থাকলে তোমাকে হয়তো খুঁজতে হতে পারে, সেটা একটা কি দিয়েছে। পরে বুঝলাম কোন বিষয়ে কথা বলছিল, সোহেল কেন পাশের কথায় বিরক্ত হয়েছিল, তারপর হচ্ছে পলাশ যা জানা ছিল তা কোনো করে জানতে পারতো, সোহেল কীভাবে পলাশকে প্রসঙ্গের মধ্যে আনার চেষ্টা করতো। আচ্ছা, এখন পলাশ প্রাসঙ্গিক কথা বলছিল, সেই বিষয়টা নিয়ে কথা বলেছে। সেখানে আশা করি তোমরা নিজেরা পড়েছো এবং বুঝেছো। এবার প্রাসঙ্গিক এবং অপ্রাসঙ্গিক কথা বুঝি, এই কথাগুলো বারবার বলে আসছিলাম। আমরা ধীরে ধীরে সামনের দিকে এগোতে থাকি। এই যে উপস্থিত বক্তব্যের কথা একটু আগেই বলেছি, যে কোনো একটা অনুষ্ঠানকে কেন্দ্র করে তোমাকে হয়তো হঠাৎ করে বক্তৃতা দিতে হচ্ছে, সেটার নাম হচ্ছে কি উপস্থিত বক্তৃতা। সেই উপস্থিত বক্তৃতার জন্য কিছু নিয়ম আছে। ধরো তুমি কোন অনুষ্ঠানে গেছো সেটা একটু প্রথমেই উল্লেখ করে দিতে হবে। বলতে হবে কি, ধরো যেখানে অনুষ্ঠানটা অনুষ্ঠিত হচ্ছে জামাল খান প্রেস ক্লাবের সামনে, হয়তো প্রেস ক্লাব বা বাতিঘর, যে কিংবা অন্য একটা জায়গার অন্য একটা কোনো প্রতিষ্ঠানের উদ্যোগে এরকম যদি একটা অনুষ্ঠান হয়ে থাকে বা সেখানে তোমার বক্তৃতা দিতে হচ্ছে, সেক্ষেত্রে তুমি কীভাবে বক্তৃতা দেবে সেই বিষয়টা চলে আসবে। আচ্ছা আচ্ছা, উপস্থিত বক্তৃতায় কী কী খেয়াল রাখতে হবে সেটা এখানে দিয়ে দিয়েছে স্পষ্ট করে। প্রথমে বিষয় অনুযায়ী বক্তব্য গুছিয়ে নিয়ে কথা শুরু করতে হয়। উপস্থিত বক্তৃতায় লিখিত বক্তব্য পাঠ করা যায় না। বিষয়টির ধারণা পরিষ্কার করার জন্য উদাহরণ, ব্যাখ্যা ইত্যাদি প্রয়োজন হতে পারে। বিষয়ের সাথে সম্পর্ক নেই এমন কথা বলা থেকে বিরত থাকতে হয়। নির্ধারিত সময়ের মধ্যে কথা শেষ করতে হয়, ইত্যাদি ইত্যাদি বিষয়ে আলোচনা করেছে। দ্বিতীয়তে প্রমিত ভাষার ব্যবহার চলে এসেছে। এখানে যথারীতি তোমাকে প্রস্তুত থাকতে হবে আসলে তুমি কীভাবে প্রমিত উচ্চারণ করো সেই বিষয় নিয়ে। ঠিক আছে, সেখানে যে কোনো একটা দেখে দেখেই হতে পারে, যে একটা গদ্য পাঠ, কবিতা পাঠ, কিংবা তোমাকে যে বক্তব্যটা তৈরি করতে বলা হয়েছে সেই বক্তব্যটা হয়তো তোমাকে উপস্থাপন করতে হতে পারে, দলীয়ভাবেও হতে পারে, এককভাবেও হতে পারে। যে কোনো একটা বক্তব্য দিতে গেলে তুমি কি সেখানে প্রমিত উচ্চারণ করছো কিনা সেই বিষয়টা গুরুত্বের সাথে, যে তোমার যে পরীক্ষার ফল বা মূল্যায়নের ফল সেখানে দায়িত্ব তো শিক্ষক, সেটা অবশ্যই দেখবেন। এরপর আসি ধীরে ধীরে আমরা শব্দ খুঁজি। এগুলো হচ্ছে যে আঞ্চলিক শব্দ থেকে কিভাবে প্রমিত শব্দ রূপান্তর করা হয়। খাইছি, খেয়েছি, চঙ্গ, মই, এরকম আমরা অনেক বলতে পারবো, তাই না? আমরা যদি বলি যে কি বলি, কাঁঠাল না বলে এটাকে কি বলে, কাঠল, কিংবা আমরা বলতে পারি হচ্ছে কি বলা যায়, নারকল। নারকল এটা কিন্তু আঞ্চলিক শব্দ, কিন্তু এগুলো কি বলতে হয়, নারকেল। এরকম আসলে অনেক আঞ্চলিক শব্দকে আমরা প্রমিত বা শুদ্ধ বাংলায় নিয়ে আসতে পারব। এবার ঘোষ ধ্বনি, অঘোষ ধ্বনি, এই বিষয় নিয়ে একটু আলোচনা করি। ঘোষ ধ্বনি এবং অঘোষ ধ্বনি, ঠিক আছে? তো আমরা জানি যে ঘোষ ধ্বনি হচ্ছে সেই ধ্বনি যে সমস্ত ধ্বনি উচ্চারণের সময় এই যে স্বরতন্ত্রী আছে সেই স্বরতন্ত্রীটা বেশি রণিত হয়। রণিত হয় মানে হচ্ছে বেশি কম্পিত হয়, বেশি কাঁপে। আর যে সমস্ত ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় এই স্বরতন্ত্রী কম কাঁপে সেগুলো হচ্ছে কি অঘোষ ধ্বনি। আচ্ছা, আর একটা কথা বলি, ঘোষ অঘোষের পর হচ্ছে অল্প প্রাণ, মহাপ্রাণ, যেটা যে ধ্বনিটা উচ্চারণের সময় যে ফুসফুস থেকে নির্গত বাতাসের চাপ বেশি থাকে সেটা মহাপ্রাণ, আর বাতাসের চাপ কম থাকলে সেটা হচ্ছে অল্প প্রাণ। এই বিষয়গুলো হয়তো জিজ্ঞাসা করতে পারে। আর এটা উচ্চারণের সময় যদি লিখিত হয় যে এখানে এইভাবে বলতে পারে কোনো একটা লেখা থেকে, যে এখানে একটা লেখা দিল সেখান থেকে ঘোষ, 5টি ঘোষ, 5টি অঘোষ, 5টি অল্পপ্রাণ, 5টি মহাপ্রাণ ধ্বনি
বাছাই করে লিখো, এরকম করে একটা কাজ দিয়ে দিতে পারে, সেটা গেল, সেটাও তোমরা লিখে ফেলবে, সেটা পারবে, আশা করি, তো কঠিন কাজ না। এবার হচ্ছে উচ্চারণ ঠিক রেখে ছড়া পড়ি। এই ছড়া পড়ার ব্যাপারটা আমি বারবার বলে আসছি, যে কোনো একটা ছড়া তোমাদের সামনে দিতে পারে, সেটা বই থেকেও দিতে পারে, আবার বইয়ের বাইরেও দিতে পারে। এখানে আমরা দেখছি সত্যেন্দ্রনাথ দত্তের ছিন্নমূল কবিতাটি, সবচেয়ে যে ছোট পিঁড়িখানি, সেইখানি আর কেউ রাখে না পেতে, ছোট থালায় হয় না কোহাত বাড়া, জল ভরে না ছোট্ট গ্যালাসেতে। যাই হোক, আসলে যেটা বলতে চাচ্ছিলাম যে কবিতা আবৃত্তি হোক, গদ্য হোক, বক্তৃতা হোক, তোমরা যেন শুদ্ধ উচ্চারণে কথা বলো, এবং তার পাশাপাশি দলীয় কাজ করার সময় যখন তোমরা নিজেরা কথা বলবে সেটাও যেন প্রমিত উচ্চারণ হয়। বাংলা পরীক্ষায় মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমাদেরকে প্রমিত উচ্চারণে কথা বলতে হবে, কেউ আঞ্চলিক বা ভুল উচ্চারণের কথাই বলো না। এবার আসি, এভাবে কিন্তু আমরা আসলে শেষের দিকে চলে এসেছি। আজকের ক্লাসটা এতটুকু পর্যন্ত থাকবে, পরবর্তী ক্লাসে আরও কিছু আলোচনা করার সুযোগ আছে।